কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করে তার নীরবতা দেখাচ্ছিলেন, তার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হচ্ছিল। আজ প্রায় এক যুগ পর বিজেপির একজন অভিনেতা মুখ, গুরুত্বপূর্ণ রুদ্রনীল ঘোষ, তিনি ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন এবং তার ক্ষোভের বহিঃপ্রকাশের কথা জানালেন। কি বলবেন? দেখুন, গণমাধ্যমের একটা ভূমিকা চিরকাল ছিল। আজকের যুগেও সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে। রাজনৈতিক দলেও সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছে। কিন্তু দিনের শেষে মানুষ পায়ে হেঁটে বুথ পর্যন্ত পৌঁছায় এবং ঘরের ভিতরে ঢুকে ভোটার আইডি নিয়ে তারপর ইভিএম বক্সের বোতাম টেপে। এটাও ঠিক, তার বিষয়টা আমার জানা নেই। জানা থাকলে আমি উত্তর দিতে পারতাম। খুব রাগ অনুরাগ আমার মনে হয় এগুলো মানুষের জীবনে থাকে, দলের মধ্যেও থাকে, তবে পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমার মনে হয় বিষয়টা। আমার কি যোগ্যতা নেই? আমাকে তো ফোন করে 5 মিনিট কথাও বলতে পারতো যে কি কারণে আমাকে দেওয়া হলো না, আমি কি সত্যি অযোগ্য কিনা। আমাদের যোগাযোগও করেনি, কথাও বলে যোগ্যতার 38টা লিস্ট বেরিয়ে গেল, আমার নাম তো কোথাও নেই। দেখুন, উনি প্রার্থীর হবার জন্য আবেদন করেছিলেন কিনা সেটাও জানা নেই। আর পার্টিতে প্রার্থী করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেখানে কারোর সঙ্গে আলোচনা করে সাধারণত হয় না। এবং তারপরে যারা প্রার্থী করেছেন সেটা তারা বলতে পারবেন। বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে বিজেপির অন্দরমহলে ব্যাপক ক্ষোভ সামনে চলে এলো। ওরা বলছে ড্রাগ ব্যবসায়ীর হয়ে ভোট চাইব কি করে, লজ্জা হচ্ছে। একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়াতে করছেন এখন বিজেপি কর্মীরা। দেখুন, ঘটনাটা নতুন কিছু নয়। স্বপন মজুমদারের বিরুদ্ধে একটি মামলা আছে। রাজনৈতিক নেতাদের বা জনপ্রতিনিধিদের ক্ষেত্রে অনেকেরই মামলা থাকে। বিষয়টি তিনি গোপন করেননি। এই ডিক্লারেশন দিয়েই তিনি বিধায়ক হয়েছেন, মানুষ তাকে গ্রহণ করেছে এবং এবারে তাকে দল সব চিন্তাভাবনা করেই খোঁজ খবর নিয়েই প্রার্থী করেছে আবার লোকসভায়, এবং এবারেও তিনি জয়ী হবেন। অনুব্রত মণ্ডল, বীরভূমে অনুব্রত মণ্ডল নেই, তিনি এখন তিহার জেলে বন্দী। অথচ তার বলা খেলা হবে স্লোগান এখন একটা কয়নি। বলছে এবারে বীরভূম লোকসভার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করা হচ্ছে, তিহার থেকে খেলা হবে, তিহার থেকে খেলা হবে। এটা কি বার্তা? দেখুন, তৃণমূলের সবকিছুই বাংলাদেশের। মামাটি মানুষটাও বাংলাদেশের, জয় বাংলাও বাংলাদেশের, খেলা হবেটাও বাংলাদেশের। এখন শুধু বাকি আছে পশ্চিমবঙ্গে আরেকটা বাংলাদেশ তৈরি করে দেওয়া, কিংবা পশ্চিমবঙ্গটাকে এমন পরিস্থিতি তৈরি করা যেটা বৃহত্তর বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ ঢুকে যায়। ভুল বাতাসা, বিভিন্ন সময় চড়াম চড়াম, তিহার থেকে খেলা হবে বলার মধ্যে কি কোথাও সেই ভুল বাতাসার পদধ্বনি শোনা যাচ্ছে, সন্ত্রাসের পদধ্বনি? দেখুন, তৃণমূল তো সর্বত্র সন্ত্রাস করবার চেষ্টা করছে। এর মধ্যে তারা খুনও করেছে, বাড়িতে আগুন লাগিয়েছে, মহিলাদের এমন আতঙ্কিত করেছে, একজন পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সারা রাত জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তৃণমূলকে তো মানুষ প্রত্যাখ্যান করেছে। একটা ভয় আতঙ্কের আবহ তৈরি করে তারা নির্বাচন করতে চাইছে, কিন্তু কোনো লাভ হবে না। কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, পুরো পরিস্থিতিটা বদলে যাবে। এই প্রসঙ্গে শতাব্দী দাস তৃণমূল প্রার্থী তার বক্তব্য হচ্ছে যে অনুব্রত মণ্ডলের অনেকে কৃতজ্ঞতা বোধ রয়েছে, তাকে জন্য অনেকে নেতা হয়েছেন, আর এই স্লোগান লেখার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই। এবং ইডি সিবিআই ভয় যেহেতু বিজেপি দেখায়, তো সেই কৃতজ্ঞতা বোধ অনুব্রত মণ্ডলের প্রতি জানিয়ে লেখা বা শতাব্দী দাস ও কেউ কারোর প্রতি কৃতজ্ঞতা বোধ জানিয়ে খুনও করতে পারে। অনুব্রত মণ্ডলে থাকাকালীন তো বিজেপির কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। তা এখন শতাব্দী রায় তার প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতার কারণে আরেকজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করতে পারে, এটাই। বরানগর বিধানসভার উপনির্বাচনে সজল ঘোষকে প্রার্থী করা প্রসঙ্গে তৃণমূলের চন্দ্রিমা দেবী বলেছেন যে সজলকে প্রার্থী না করা হলে ও ছিঁড়ে খেয়ে নেবে, ভিতরে ইনাফ ট্রাভেল চলছে। সজলকে প্রার্থী না করা হলে ও ছিঁড়ে খেয়ে নেবে, ভিতরে ইনাফ ট্রাভেল চলছে। ও
ও নিজেদের সাংসারিক অশান্তিটা ঠিক করুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, আনন্দ করুন। এই সবে তো দোল গেল, এখনো তো রং লেগে আছে, রং টংগুলো মুছুন, তারপরে বিজেপির প্রার্থী নিয়ে চিন্তা ভাবনা করবেন। বিজেপি কাকে প্রার্থী করবে তৃণমূল ঠিক করবে নাকি? ডায়মন্ড হারবারে তো কোনো বিরোধী পক্ষ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী এখনো ঘোষণা করতে পারে। আপনারা সব থেকে বড় বিরোধী এখানে সংখ্যার ভিত্তিতে। আমাদের কি স্ট্র্যাটেজি, আমাদের কি রণকৌশল, সেটা কি সংবাদ মাধ্যম ঠিক করবে না তৃণমূল কংগ্রেস ঠিক করবে? সজল ঘোষকে প্রার্থী করা হলো কেন? তৃণমূল প্রশ্ন তুলছে। আরে সজল ঘোষকে হারিয়ে দেখা বড়নগরে, তৃণমূল তো হারবে। যে মার্জিনে তৃণমূল জিতেছিল তার বেশি মার্জিনে সজল ঘোষ ওখানে জিতবে এবার বিজেপি। সুতরাং সমস্ত জায়গায় বিজেপির প্রার্থী থাকবে, ঠিক সময় আমাদের প্রার্থী আসবে। এভাবেই তো আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি, আর এবারে 303 থেকে 370-এ পৌঁছবো। সুমিতা, বিরোধীদের অভিযোগ যে বিজেপি সিএ অস্ত্র ভোতা হয়ে যাচ্ছে এবং সেই কারণেই ভোটের আগে সন্দেশখালী আর শিক্ষা দুর্নীতি ইস্যুতে শান দিতে চাইছে বিজেপি। বিজেপির সিএ এই অস্ত্রটা ভোতা, আলটিমেট কাজ হচ্ছে না, সেই কারণে শুধু সন্দেশখালী আর শিক্ষা দুর্নীতি ইস্যুতেই শান দিচ্ছে বিজেপি। সমাধান করে দিন। বিজেপি যদি অস্ত্র থাকে তাহলে 40,000 চাকরি বিক্রি করেছিলেন, ওটাকে রেগুলারাইজ করে দিন। যারা প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসে আছে তাদের সমস্যার সমাধান করে দিন। তৃণমূলের রাজনীতি দুর্নীতির রাজনীতি, বিভাজনের রাজনীতি, আতঙ্ক তৈরি করবার রাজনীতি, প্রশাসনকে রাজনীতিকরণের মধ্যে দিয়ে মানুষের বুকের ওপরে চেপে বসার রাজনীতি, সেই রাজনীতি এখন হারছে। এবার তৃণমূলের রাজনীতির পরাজয় হয়ে যাবে। শ্রমিক দা, অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাপস, সজল সবাই বলছেন যে মমতা নয়, ওনারা লড়ছেন বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন। তো কি লোকসভা ভোটে এটা কি বিজেপির নয়া কৌশল, নাকি মানুষই তৃণমূল থেকে আলাদা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমার মনে হয় তাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকেও বিচ্ছিন্ন নয়, না তৃণমূলও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, শাহজাহান, অনুব্রত মণ্ডল, পুলিশ, দুষ্কৃতী, লুটেরা সব মিলেমিশে একাকার হয়ে গেছেন। তা আমাদের লড়াই ওই তৃণমূল নামক ফুটবলটার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বসিরহাটে যিনি প্রার্থী সেই রেখা পাত্রকে ফোন করেছিলেন এবং নেতার সঙ্গে কথাও বলেন। রেখা পাত্রকে উনি শক্তি স্বরূপা বলে অভিহিত করেছেন এবং ভোটের প্রস্তুতি এসবে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়েছে। প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এই নির্বাচনে, দলের মুখ হচ্ছেন নরেন্দ্র মোদী, সেনাপতি তিনি, তার নেতৃত্বে দল লড়ছে। তো স্বাভাবিকভাবেই তিনি রেখা পাত্রের মতো একজন প্রতিবাদী মহিলা, একটি প্রান্তিক স্তরের মহিলা, সমস্ত সম্ভ্রম বা সমস্ত অত্যাচার, সমস্ত ভয়কে তিনি জয় করে ওখানে প্রতিবাদ করেছেন, এই এত বড় অত্যাচারের কথা মানুষের সামনে এনেছেন। তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন। দিলীপ ঘোষের মন্তব্য মুখ্যমন্ত্রী প্রসঙ্গে, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তৃণমূল এবং প্রচারে বেরিয়ে তিনি তার বাবা বা পিতৃ পরিচয় সংক্রান্ত বিষয়ে একটা মন্তব্য করেন। সকাল থেকে লাগাতার তৃণমূল কংগ্রেসের মহিলা জনপ্রতিনিধিরা এটাকে টার্গেট করছে এবং এই কুকীর্তিকে বারবার সামনে নিয়ে আসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, অবমাননা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভ্রম নষ্ট করা, তার পিতৃ পরিচয় নিয়ে কোনো কথা কিন্তু দিলীপ ঘোষ বলেননি। দিলীপ ঘোষ তাহার নিজস্ব ভঙ্গিমায় সহজ সরলভাবে যেটা বোঝাতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রচারে গিয়ে বলেন যে কখনো তিনি বলেন গোয়ার মেয়ে, কখনো তিনি বলেন অন্য কোনো জায়গা ত্রিপুরার মেয়ে। এবারে তিনি বলেছেন যে সাধারণত বাবারই তো ঠিকানা হয়, তা বলেছেন আপনি কোথায়, আপনার ঠিকানাটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আপনি বলুন মানুষকে, এই কথা তিনি বলেছেন। সেটাকে এভাবে উপস্থাপন যারা করছে, আমার মনে হয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতা বা তার সম্মানের সঙ্গে খুব একটা সুবিচার করছেন না। আজকেই কমিশন একটি নির্দেশিকা পাঠিয়েছে যেখানে এই কুকথা থেকে বিরত থাকতে যারা জনপ্রতিনিধি তাদেরকে বিরত থাকবার পরামর্শ দিয়েছে, নির্দেশ দিয়েছে, ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে সেই বক্তব্য তারা রেখেছে। এই যে কুকথার বাক্য বিনিময় শুধু আপনাদের দল নয়, অন্য রাজনৈতিক দলও বলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার তো মনে হয় আর 5 বছর পরে যদি এভাবে চলতে থাকে আর প্রতিক্রিয়াও দিতে পারবো না।
কারণ যেভাবে আমাদের রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া চলেছে তাতে ওটিটির যেটা এখন ভাষা শোনা যায় ওইটা হয়তো রাজনীতির ভাষা হয়ে যাবে। এর থেকে প্রত্যেকের বিরত থাকা উচিত। দিলীপ ঘোষ প্রসঙ্গে একটা প্রশ্ন, যে তৃণমূলের তরফে বলা হয়েছে যে দিলীপবাবু মানসিক অবসাদ থেকে এই কথা বলেছেন, কারণ তাকে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা তিনি দলের কাছে মুখ ফুটে প্রকাশ করতে পারছেন না, এই ফ্রাস্ট্রেশন অগ্রাতেই তিনি এই মন্তব্য করেছেন। তাহলে দিলীপ ঘোষকে আগে হারিয়ে দিন, দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষকে হারিয়ে তারপরে বিবৃতিগুলো দিন। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসের সবচেয়ে সফলতম রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের স্ট্রাইক রেট বীরেন্দ্র শাহবাগের থেকেও বেশি। যে নির্বাচনই দাঁড়িয়েছেন জিতেছেন, এবারেও যেটা দাঁড়িয়েছেন এবারেও জিতবেন। আচ্ছা, দিলীপ ঘোষ বলছেন যে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান এরা সব বহিরাগত, বাংলার মানুষের কথা এরা বুঝতে পারে না, তাহলে কি বলা যেতে পারে বহিরাগত দিয়ে ভোট করিয়ে জিততে চাইছে তৃণমূল, সেটা কি পারবে? দেখুন, এই বহিরাগত বলার রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনীতি, বিজেপির রাজনীতি নয়। এই বহিরাগত শব্দবন্ধ আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। তবে একটা বিষয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, যে আমি অন্তত কীর্তি আজাদকে চিনি, তার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি আমি দলেরই কাজে। এই দুজনের মধ্যে কেউ খৈনি খায় বলে আমার জানা নেই। সেই জন্যই ওদের প্রার্থী করা হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিহার উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না। তো সেই অর্থে এরা হয়তো খৈনি খান না, সেই জন্য এদের নিয়ে এসেছেন। আচ্ছা, দাঁড়াও এটা ঠিক করে নিই, তারপরে যাবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে শুনুন। দিলীপ ঘোষ নিয়ে একটা প্রশ্ন করি। ঠিক আছে, শুনতে? দিলীপ ঘোষের প্রার্থীকরণ নিয়ে নাকি দলের মধ্যেই ক্ষোভ রয়েছে, এবং এই প্রসঙ্গে তিনি হাজারো প্রশ্নে নিজেকে নীরব রাখছেন ঠিকই, তবে সমাজ মাধ্যমে প্রতিবারই পোস্ট বিজেপির দীপ্তিমান সেনগুপ্তের রয়েছে। বিজেপির অন্দরে কি বাঙালি অবাঙালি ভেদ স্পষ্ট? কোশ্চেন মার্ক। দিলীপদার আসনে বা দিলীপ ঘোষের আসন বদলে কি বিজেপির অন্তরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? দেখুন, বিজেপিকে নিয়েই এখন ভাবনা চিন্তা চলছে, কারণ বিজেপি প্রাসঙ্গিক। বিজেপি ছাড়া অন্য কাউকে নিয়ে কোনো চর্চা এখন মানুষের মনে নেই, সংবাদ মাধ্যমে নেই। কারণ বিজেপি শক্তিশালী, বিজেপি জিততে চলেছে, এনডিএ 400 পার করতে চলেছে, বিজেপি 370 আসন একা পাবে। তো স্বাভাবিকভাবেই সেই দল নিয়ে জল্পনা কল্পনা, তাদের নিয়ে হাসি তামাশা, ভিতরে বাঙালি অবাঙালি, প্রেম বিচ্ছেদ, কিছু অনেক কিছু চলবে। কাঙ্গনা রানাওয়াতের নাম ঘোষণা হওয়ার পরেই কদর্য আক্রমণ কংগ্রেসের, কি বলবেন? কখনো সন্দেশখালীতে মেয়েদের আক্রমণ করছে কদর্য ভাষায় তৃণমূল কংগ্রেস, এখানে কাঙ্গনা রানাওয়াতের ঘোষণা হওয়ায় কংগ্রেসের মেয়েদের উপর আক্রমণ। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তো আলাদা কিছু নয়, একই ডিএনএ। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, কিন্তু ডিএনএটা তো বদল করতে পারেনি, জিনগত একটা প্রভাব থেকে গেছে। তো স্বাভাবিকভাবেই কংগ্রেসের যে রাজনীতি, ঘৃণার রাজনীতি, ব্যক্তি আক্রমণের রাজনীতি, ব্যক্তি কুৎসার রাজনীতি, সেই রাজনীতি চালিয়ে যাচ্ছেন। ওখানে কংগ্রেস, এখানে তৃণমূল। আরে ভাই, ইসি বলতে মনে হচ্ছে अरे भीतर लिया गया, भीतर लेके जाइए, भीतर चले जाइए, भीतर चले जाइए। বলছি শ্রমিকদা, বিজেপির যে 38 জনের প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়েছে দুটো দফাতে পশ্চিমবঙ্গে, তাতে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুপারিশ ক্রমে যে নামগুলো গিয়েছে, এমন প্রার্থীর সংখ্যাই সর্বাধিক। সুপারিশ করে বিজেপিতে কাউকে প্রার্থী করা যায় না। শুভেন্দু অধিকারী সুপারিশ করেছে, কথা কে আপনাকে বলেছে? এ ধরনের সংবাদ মাধ্যমে জল্পনা চলবেই। আজ থেকে 30 বছর আগে বিজেপিকে নিয়ে কোনো চর্চা হতো না। ধর্মতলায় 10,000 লোকের র্যালি হলে ডোরিকে 2 লাইন খবর বেরোতো। কিন্তু আজকের বিজেপি তো শক্তিশালী বিজেপি। আজকের বিজেপি একার শক্তিতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার করা বিজেপি। কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, আত্মসমর্পণ না করে নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার শক্তি দেখানোর বিজেপি।
তো সেই নিয়ে আলাপ আলোচনা চলবে, জল্পনা চলবে, এটা স্বাভাবিক। রুদ্রনীল ঘোষ টিকিট না পাওয়ার পরে তারপরে তৃণমূলের বলে তরফ থেকে বলা হয়েছে একটা দুটো যারা কবিতা তারা তাদের মুখপাত্র বলে বলেছেন, সেখানে বলা হয়েছে রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কারিয়া, গাছে তুলে ওরা নিল মইটি কারিয়া। কুণাল ঘোষ এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চক্রান্ত এটা পিসির সময় ঘোরাচ্ছে, তাই আমি ঘোরাতে পারছি এটা না। শ্রমিকরা রাজ্যসভায় যাওয়ার পর থেকে বেড়েছে। আগে আমি এত দেখিনি। আমি কোনোদিন দেখিনি। এত ধোঁয়া আমি দেখিনি। শুধু ধোঁয়া আর এটা ধোঁয়া। দেবো না, না। কম হয়ে গেল টিকিট স্ক্রিনটা। ধোঁয়া, ধোঁয়া করে ধোঁয়া বেরোচ্ছে। না আমার জুতো পড়ে গেল যা। আচ্ছা, সোমনাথ স্যার আজকে অভিযোগ করেছেন যে অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মধ্যে যোগ সাজস হয়েছে এবং তারা দুজনে মিলে চাকরি বিক্রি করেছে। ওর কাছে নাকি একটা হলুদ ডায়েরি আছে, ওতে সব লেখা আছে। ওর কাছে একটা হলুদ ডায়েরি আছে, তাতে সব তথ্য আছে। এতদিন তো লাল ডায়েরি শুনতে, এখন হলুদ ডায়েরি, নতুন রং। নীল সবুজ সব কিছু নিয়ে আসুন, এনে কোনো লাভ হবে না। অর্জুন সিং লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন ওখানে। আরটা হচ্ছে যে সিপিআইএম এর ওয়েবসাইটে আজকে যে এআই জেনারেটেড অ্যাঙ্কার দেখা যাচ্ছে। মানে হাইটেক প্রচার সিপিএম এর হ্যাঁ, CPM এআই সঞ্চালিকাকে দিয়ে হাইটেক প্রচার শুরু করলো লোকসভা ভোটে সিপিএম। সিপিআইএম সর্বহারার পার্টি, শ্রমিকের পার্টি, কৃষকের পার্টি, দিনমজুরের পার্টি, বর্গাদারের পার্টি ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্ত মাঠ আর কারখানার দরজা থেকে তাড়া খেয়েছে, এখন এসে ঠান্ডা ঘরে ঢুকে পড়ে এই ধরনের প্রচার করছে। সিপিএমের বক্তব্য আর মানুষ নেবে না এখন। আপাতত এই সরকারটা যাক, তৃণমূল যাক, তারপরে চেষ্টা করে দেখতে পারে বিরোধী দল হওয়ার একটা সুযোগ আছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজকে বলেছেন যে ডায়মন্ড হারবারে যাকে নিয়ে শুভেন্দু অধিকারীর এত ক্রোধ ক্ষোভ, তার তো এই সুযোগ নেওয়া উচিত, কারণ যখন বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না তখন শুভেন্দুবাবুর বলা উচিত যে আমি ওখানে দাঁড়াবো। আর যদি ওনার সেই সাহস না থাকে তাহলে অভিষেকের বিরুদ্ধে ওনার একটি কথা বলা উচিত না। তারপরে 42টা কেন্দ্রে বিজেপির প্রার্থী আছে, আর তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুরু হচ্ছে শুভেন্দু দিয়ে আর শেষ হচ্ছে শুভেন্দু দিয়ে। এর অর্থ কি? এর অর্থ শুভেন্দু অধিকারী একজন ন্যাচারাল লিডার, শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আছে, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় আজকে তৃণমূল আতঙ্কিত। শুভেন্দু অধিকারীর ভয়ে তৃণমূলের রাত্রিবেলা ঘুম হচ্ছে না, আর সকালবেলা ঘুম না হওয়া হজমের গন্ডগোল থেকে সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয়ে যাচ্ছে। শ্রমিকদা ভোট ঘোষণা হওয়ার পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাস দেখা গেল, দেওয়াল লিখে নিয়ে ভাঙড়ে, আবার দেখা গেল গোসাবাতেও। গোসাবাতে তৃণমূল বিজেপি, আর ভাঙড়ে যদিও তৃণমূল আর আইএসএফ। কিন্তু ভাঙড়কে আনা হলো কলকাতা পুলিশের আওতায় গন্ডগোল থামাবার জন্য, সেখানে থামলো না, এখনো গন্ডগোল হচ্ছে। তা কলকাতার পুলিশের আওতায় এনেই বা কি লাভ হলো? আর নির্বাচন ঘোষণার পরেও গোসাবা, ভাঙড় বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে। তৃণমূল যতদিন ক্ষমতায় আছে, তৃণমূল নামক দলের অস্তিত্ব যতদিন ওখানে আছে, গন্ডগোল হবেই। কারণ সংঘর্ষ, সন্ত্রাস আর তৃণমূল তো সমার্থক শব্দ। আর আমরা কর্মীদের বলেছি ওরা দেওয়াল জয় করুক, আমরা মানুষের মন জয় করব। দেবশ্রী চৌধুরী নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া, যে আগে মন্ত্রী ছিলেন ওখান থেকে সরানো হয়েছে, তারপর রায়গঞ্জ থেকে সরানো হয়েছে, এইবার দক্ষিণ কলকাতায় তাকে হারতে পাঠিয়েছে বিজেপি। দক্ষিণ কলকাতায় তাকে হারতে পাঠিয়েছে বিজেপি। মার্জিনটা ঠিক করে দিক। দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রার্থীকে এই নির্বাচনে জিতিয়ে নিক, তারপরে এই বিবৃতি দেবে। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে জিতেছিলেন একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, অনেক হেভিওয়েটকে কাত করে দিয়ে তিনি এসেছেন দক্ষিণ কলকাতায় হেভিওয়েটকেই শুইয়ে দেওয়ার জন্য। ঠিক অপেক্ষা করুন, দক্ষিণ কলকাতায় তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। শ্রমিকদা, বহরমপুরে দেখা গেল বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীকে মারধর করলো তৃণমূলের গুন্ডারা। অন্যদিকে দেখা গেল খানাকুলে বিজেপি কর্মীর বাবাকে মারা হলো বেআইনি নির্মাণ আটকাচ্ছে বলে। তার মানে কি? তৃণমূল চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, আরও 1-1.5 সপ্তাহ চলবে এগুলো, তারপরে তৃণমূল শান্ত হয়ে যাবে।
আর আরও কয়েক সপ্তাহ পরে তৃণমূল চিরনিদ্রায় চলে যাবে, তৃণমূলকে আর পাবেন না। যেটা একটু ভালো আছে কোনটা? সিএ অস্ত্রটা সিএটা কি আপনাদের কাছে খুব একটা পাচ্ছে না থাকছে না, সেই জন্য অন্য ইস্যু নিয়ে এসেছে। আসলে তৃণমূল উল্টো কথা বলছে। সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে, ভীত শঙ্কিত করতে, মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করতে তৃণমূল ময়দানে নেমেছিল। কোনো লাভ হয়নি। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সিএ নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখতে পেয়েছে, মানুষ উৎসব করেছে সিএ ঘোষণা হওয়ার পরে। এখন তৃণমূল কংগ্রেস ওই কথাটাই পরোক্ষভাবে ঘুরিয়ে বলছে, মানে যে প্রশ্নগুলোর কোনো জবাব পাচ্ছে না সেগুলো বিজেপির সামনে এসে বলছে। তৃণমূলের বিরুদ্ধে ইস্যু, তৃণমূলের বিরুদ্ধে এজেন্ডা এখন তৃণমূলই সেট করে দিচ্ছে।